বন্যায় ফেনী, নোয়াখালী সহ পূর্বাঞ্চলের জেলায় লাখো মানুষের ভোগান্তি। উদ্ধার তৎপরতায় সেনা ও নৌবাহিনী। 12 ঘণ্টা অপরিবর্তিত থাকবে পরিস্থিতি। আমার বয়সে তো আমি আর কোনোদিন দেখিনি এইরকম ঘটনা। আমি গতকাল থেকে আমার পরিবারের সাথে কোনো যোগাযোগ করতে পারি না। প্লাবন পরিস্থিতি নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা। প্রধান উপদেষ্টার বিভিন্ন নির্দেশনা। সর্বোচ্চ গুরুত্ব পাবে জীবন রক্ষা। বেক্সিমকো, সামিট, বসুন্ধরা, অরিয়ন ও নাসা গ্রুপের অবৈধ সম্পদ ও কর ফাঁকির অনুসন্ধান শুরু। তথ্য চেয়ে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও এসইসিতে এনবিআরের চিঠি। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। স্মরণকালের সব থেকে ভয়াবহ বন্যার কবলে ফেনী। জীবন বাঁচাতে আশ্রয়ের খোঁজে ছুটছে মানুষ। মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা বিঘ্নিত হওয়ায় স্বজনদের সাথে যোগাযোগ করতে পারছেন না অনেকে। উদ্বেগ উৎকণ্ঠায় প্রতিটি মুহূর্ত কাটছে তাদের। জেলার বিভিন্ন স্থান ঘুরে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী আলামিন শিকদার। এটি ফেনী পৌরসভা, অর্থাৎ শহরের প্রাণকেন্দ্র, এবং সেই জায়গাটিতেই দেখা যাচ্ছে আমরা কোমর সমান পানিতে দাঁড়িয়ে রয়েছি এবং যতটুকু ভেতরে যাব ঠিক ততই পানির উচ্চতা বৃদ্ধি পাবে। এবং এই এলাকাটির মতোই সাধারণ মানুষ অনেক ভোগান্তিতে রয়েছে। ফেনীর ফুলগাজী থেকে শুরু করে ছাগলনাইয়া, এই সব উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের প্রতিটি গ্রাম এভাবেই পানিতে তলিয়ে গেছে এবং অনেক মানুষ তাদের শেষ সম্বলটুকু যতটুকু নিয়ে আসলে নিরাপদে সরে গেলে কিছুটা হলেও তারা বাঁচতে পারবে, সেই সম্বলটুকু নিয়েই কিন্তু তারা ছুটছেন আশ্রয় কেন্দ্রের দিকে। এবং দেখছেন একজন মা তার বাচ্চাকে ঠিক আগলে রেখে হেঁটে চলছে। আর এই রকম কষ্টের দৃশ্য প্রতিটি গ্রামের প্রতিটি অলিগলিতেই আমরা এটা দেখছি এবং অনেকেই দোতলা ছাদের উপরে দেখা যাচ্ছে যে সেই জায়গাটিতে আশ্রয় নিয়েছেন। এবং এই দোতলা ছাদের উপর যাদেরকে দেখছেন তারা হয়তো আশপাশের কোনো একটি ছোট টিন শেড বা একতলা কোনো বাসা বাড়িতে তারা থাকতেন, তাই পার্শ্ববর্তী যে উঁচু জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে তারা আশ্রয় নিচ্ছেন। যেই সব উপজেলাগুলো এভাবে তলিয়ে গেছে সেই সব জায়গাগুলোতে বাংলাদেশ নৌবাহিনীর পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর একাধিক টিম কাজ করছে। বাংলাদেশ নৌবাহিনীর 12টি বোট উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে এবং 3টি মেডিকেল টিম তারা কাজ করছে, যাদেরকে উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে। শিশুদের যারা পানিতে কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে, অসুস্থ হয়ে পড়েছে, তাদেরকে সেবা প্রদান করে যাচ্ছে। এই যে দৃশ্য আমরা দেখছি সেটি আসলে অনেক ভয়াবহ। স্মরণকালে ফেনীতে এমন বন্যা কখনো কেউ দেখেননি বলে সাধারণ যে মানুষ রয়েছেন, ফেনীর বাসিন্দারা রয়েছেন, তারা আমাদেরকে এমনটাই জানিয়েছেন। আমার আত্মীয় স্বজন এখানে আটকে আছে, আমি ওদেরকে উদ্ধারের জন্য আসছিলাম আর কি, কিন্তু একটা নৌকা নিয়ে যদি যাইতে পারতাম তাহলে ওদেরকে উদ্ধার করতে পারতাম, কোনো নৌকা পাইতেছি না। আমি গতকাল থেকে আমার পরিবারের সাথে কোনো যোগাযোগ করতে পারি না এখন পর্যন্ত। আমার বাড়ি হলো পরশুরাম কলেজের পাশে আমার বাড়ি। গলা পর্যন্ত পানি উঠে গেছে, পরিস্থিতি খুবই খারাপ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের জায়গায় যান বাঁচানোর চেষ্টা করেন আগে। তারা এখন শুধু নিরাপদ আশ্রয় চায়, বাঁচতে চায়, তাদেরকে উদ্ধার করা তারা দাবি জানিয়েছেন। এই জায়গাটিতে এখন মোবাইল নেটওয়ার্ক পাওয়াটাও অনেক কষ্টকর এবং শুধুমাত্র কয়েকটি মোবাইল অপারেটরের নেট পাওয়া যাচ্ছে, বাকিগুলো একেবারেই বন্ধ রয়েছে। কিছু কিছু গ্রাম বিদ্যুৎবিহীন, তাই সাধারণ মানুষ তারা নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য কন্ট্রোল রুমের সাথে যে যোগাযোগ সেটাও স্থাপন করতে পারছেন না। তাই একেবারে দুর্গম যে জায়গাগুলো, যেই গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলোতে বোট নিয়ে নিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনী, পাশাপাশি বাংলাদেশ কোস্টগার্ড, এবং সবাইকে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসার যে চেষ্টা সেই চেষ্টাটি চলছে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, ফেনী। দর্শক, বন্যা পরিস্থিতির আরো খবরাখবর জানার চেষ্টা করব আমার সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যেতে চাই নোয়াখালীতে, সেখানে রয়েছেন আমার সহকর্মী রিয়াজ রায়হান। রিয়াজ, বেলা গড়িয়ে বিকেল হলো, বন্যার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? সেখানকার কি অপরিবর্তিত রয়েছে কিনা বা উদ্ধার ও ত্রাণ তৎপরতায় কি তথ্য আছে আপনার কাছে?
এর আগেও যেটি বলেছিলাম যে নোয়াখালীতে উদ্ধার তৎপরতা বা ত্রাণ তৎপরতা সেইভাবে চোখে পড়ে না আমাদের। রেড ক্রিসেন্টের কিছু কর্মী আমরা দেখেছি দু এক জায়গায়, তাও শহরের মধ্যে, কিন্তু আমরা একেবারেই বেগমগঞ্জ, সেন বা কোম্পানিগঞ্জ, কবিরহাট সহ সদর বেশ কয়েকটি এলাকা আমরা ঢুকে গিয়েছিলাম এবং প্রবেশ করেছিলাম, এবং আরও বেশ কয়েকটি একেবারেই যে সব বাড়িঘরে পানি ঢুকেছে বা যারা নিদারুণ কষ্টে আছে তাদের ছবি আমরা দেখেছিলাম সারাদিন। এখন যেখানে আসলে সেটি হচ্ছে একবারে সদরের নোয়াখালী ফেনীর যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কে। এখানে স্থানীয়রা বলছে মহাসড়কের উপরে অন্তত হাঁটু পানি তারা তাদের জীবদ্দশায় দেখেননি। যদিও বলছেন যে 2004 বা তার আগে যে বন্যাগুলো হয়েছিল সেই বন্যাগুলোতে পানি ঢুকেছে নির্মাঞ্চলগুলোতে, কিন্তু একেবারেই সদরের মূল সড়কে পানি কখনো দেখেনি বা মূল সড়কে নৌকা চলছে এই ধরনের পরিস্থিতিও কখনো অতীতে ঘটেনি। সুতরাং তারা বলছেন যেহেতু এই যে নালা নর্দমা থেকে শুরু করে খাল সব দখল হয়ে গেছে, সেই দখল করে স্থাপনা নির্মাণের কারণে এই যে দুর্ভোগ, সেই দুর্ভোগ সৃষ্টি হয়েছে। যেই সড়কটি এখন দেখছেন সেই সড়কটি আমরা সকাল 8টা বাজে দেখিয়েছিলাম যে দর্শকদের যে পরিমাণ পানি ছিল, তখন প্রচণ্ড বৃষ্টি ছিল, আর সারাদিনে সেভাবে বৃষ্টি হয়নি, এখন বৃষ্টি নেই, তবুও এই যে এলাকাটি রয়েছে এই এলাকাটির পানি অন্তত 3 থেকে 4 ইঞ্চি পরিমাণ বেড়েছে। তো স্থানীয়রা বলছেন যদি এইভাবে পানি বাড়তে থাকে এবং সেটি যদি রাতভর অব্যাহত থাকে তাহলে আগামী সকালে এই যে মূল শুধুমাত্র নির্মাঞ্চল নয় বা নির্মাঞ্চলের বাড়িঘর নয়, এই যে সদরের যে অংশটি রয়েছে, সদরের মূল যে সড়কটি রয়েছে সেই সড়কটিও ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রিয়াজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, কুমিল্লায় বন্যায় ক্ষয়ক্ষতি ব্যাপক, এসব বিষয়ে আরও জানবো। আমার সহকর্মী খোকন চৌধুরী সেখানে রয়েছেন। খোকন, আপনি যেসব এলাকা ঘুরেছেন সেসব জায়গায় বন্যা পরিস্থিতি কেমন দেখছেন এখন? ইশরাত, আসলে আমরা সকাল থেকে কিন্তু জেলার বিভিন্ন প্রান্তে যে বিষয়টি ঘুরে দেখেছি, অন্তত কুমিল্লার 6টি জেলা কিন্তু ইতিমধ্যে ভারতীয় উজানের পানি এসে কিন্তু প্লাবিত হয়ে গেছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আসলে একেবারেই কিন্তু টিনের ছাল যে চালা রয়েছে সেগুলি কিন্তু একেবারে ছুঁই ছুঁই এবং কোথাও কোথাও কিন্তু ডুবেও গিয়েছে। অর্থাৎ এখানে যে পানি বৃদ্ধির যে এখন কিন্তু বিপদ সীমার অন্তত 105 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে। ফলে এখানকার যে বিশেষ করে যে গুমতি পার এলাকার যে ঘরবাড়িগুলো সেগুলো কিন্তু আসলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অর্থাৎ যারা এই পারে বাসিন্দা তারা কিন্তু ঘর থেকে কোনো কিছুই প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বের হতে পারেনি। এছাড়া 6টি জেলায় কিন্তু লক্ষ লক্ষ লোক কিন্তু আসলে পানিবন্দী হয়ে পড়েছে। অর্থাৎ গতকাল সন্ধ্যার পর থেকেই কিন্তু আসলে এই পানি কুমিল্লা শহরের মধ্যে ঢুকতে শুরু করে এবং বিভিন্ন জেলাগুলো কিন্তু প্লাবিত হয়েছে। তো এখানে কিন্তু যারা বিশেষ করে শিক্ষার্থী জনতা রয়েছে তারা কিন্তু মাইকিং করছে, থেমে থেমে মাইকিং করছে যাতে এই এলাকাগুলো যারা বসবাস করেন তারা যাতে আসলে নিরাপদ জায়গায় চলে যান, এবং এই শহর রক্ষা বাড়তি কিন্তু এখন সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ইশরাত, খোকন, ধন্যবাদ আপনাকে। 7টি নদীর 14টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। 12 ঘন্টায় নদ নদীর পানি স্থিতাবস্থা থাকতে পারে বলেও ব্রিফিংয়ে জানান বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান। বর্তমানে দেশের 7টি প্রধান নদী 14টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং এর ফলে মূলত দেশের নদীবাহিত 5টি জেলাতে, প্রধান জেলাতে আকস্মিক বন্যা পরিস্থিতি উদ্ভব হয়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 14 গ্রামে পানি ওঠায় বন্ধ রয়েছে যান চলাচল, এতে আটকা পড়েছে অসংখ্য যানবাহন, সেই সাথে বন্ধ রয়েছে ট্রেন চলাচলও। চট্টগ্রাম থেকে বন্যা পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী শহীদুল সুমন। সুমন, চট্টগ্রামের বন্যা ও জলাবদ্ধতা পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন বিস্তারিত। ইশরাত, চট্টগ্রাম মহানগরীতে এখনো পর্যন্ত যেসব নিচু এলাকায় পানি সকাল থেকে জমেছিল, অর্থাৎ জলজট তৈরি হয়েছিল, সেটি এখনো পর্যন্ত পুরোপুরি নামেনি। যদিও বা ঘণ্টাখানেক ধরে ভারী বৃষ্টিপাত হয়নি, তারপরও কিন্তু এখনো পর্যন্ত নিচু যেসব এলাকা রয়েছে সেখানে কিন্তু হাঁটু পরিমাণ পানি রয়েছে। দেখছেন সাধারণ মানুষ যারা বেরিয়েছেন নিত্য প্রয়োজনে, তাদের প্রয়োজনের কাজে, তারা কিন্তু একেবারেই ভোগান্তিতে পড়েছেন। তারা বাইরে, আমি যদি চট্টগ্রাম মহানগরীর বাইরে
বলি সেক্ষেত্রে কিন্তু যেসব উপজেলা রয়েছে ফটিকছড়ি, রাউজান, হাটহাজারী, বোয়ালখালী, চন্দনাই, পটিয়া এইসব উপজেলাতে কিন্তু আসলে জলাবদ্ধতা তৈরি হয়েছে, বন্যা তৈরি হয়েছে, অর্থাৎ সেখানেও অনেকেই কিন্তু পানিবন্দী হয়ে পড়েছেন। সব মিলিয়ে চট্টগ্রাম মহানগর এবং উপজেলা মিলিয়ে কিন্তু সব জায়গায় সাধারণ মানুষের আসলে সীমাহীন দুর্ভোগ আমরা লক্ষ্য করছি। সব মিলিয়ে কোথাও কোথাও কিন্তু আশ্রয় কেন্দ্রে সাধারণ মানুষ যেতে শুরু করছেন, সেখানে শুকনা খাবার তীব্র সংকট, পানির সংকট আসলে দেখা দিয়েছে। তারপরও প্রশাসনের পক্ষ থেকে আসলে চেষ্টা করছেন যারা আশ্রয় কেন্দ্রে গিয়েছেন তাদেরকে আসলে খাবার পানীয় দেওয়ার জন্য। সব মিলিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন এবং যারা সিভিল সার্জন কার্যালয় আছে তারা কিন্তু তাদের নিজস্ব জায়গা থেকে কাজ করছেন। সিভিল সার্জন কার্যালয় থেকে বেশ কিছু মেডিকেল টিম খুলেছে, ফায়ার সার্ভিসের সদস্যরা সতর্ক রয়েছে। সব মিলিয়ে এই যে আবহাওয়া সেটি কিন্তু আরো বেশ কয়েকদিন থাকতে পারে এমনটাই আসলে আবহাওয়া অধিদপ্তর বলেছে। সব শেষ মিলিয়ে যেটি আবহাওয়া অধিদপ্তর বলছে, যেহেতু চট্টগ্রাম পাহাড়ি এলাকা, সেক্ষেত্রে এই যে বৃষ্টিপাত সেটির কারণে কিন্তু পাহাড় ধসের একটি আশঙ্কা রয়েছে। সব মিলিয়ে সাধারণ মানুষ যারা পাহাড়ে বসবাস করতেন ঝুঁকি নিয়ে তাদেরকে আসলে সতর্ক থাকার এবং প্রয়োজনে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার কথা তারা বলছেন। সুমন, ধন্যবাদ আপনাকে। দেশের বন্যা পরিস্থিতিতে মানুষের জীবন রক্ষা করাই সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। বৈঠক শেষে ব্রিফিংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা জানান, বন্যা কবলিত এলাকায় উদ্ধার কার্যক্রম, ত্রাণ বিতরণে অগ্রাধিকার দেওয়া হবে। দুর্গতদের উদ্ধারে সেনা, নৌ ও বিমান বাহিনী, ছাত্র জনতা ও প্রশাসন কাজ করছে। উপদেষ্টা জানান, ভারতের সাথে যোগাযোগ করা হচ্ছে। প্রধান উপদেষ্টার সাথে ভারতীয় হাই কমিশনারের বৈঠক হয়েছে, সেখানে সার্বিক বিষয়টি নিয়ে আলোচনা হবে। এখনকার যে পরিস্থিতি সেখানে প্রধান হচ্ছে এই মানুষের জীবন রক্ষা করা সর্বোচ্চ চেষ্টা। সেখানে সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড এবং অন্য সকল স্বেচ্ছাসেবী সংগঠন যেগুলি দুর্যোগ পরিস্থিতিতে ত্রাণ মন্ত্রণালয়ের সাথে কাজ করে, ডিজাস্টার ম্যানেজমেন্টে কাজ করে, তাদের সবাইকে নিয়োজিত করা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অবৈধ সম্পদ অর্জন ও কর ফাঁকি নিয়ে অনুসন্ধান শুরু করেছে এনবিআর সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল, সিআইসি। তদন্ত শুরু হয়েছে বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান, নাসার গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, সামিট গ্রুপের চেয়ারম্যান আব্দুল আজিজ খান, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও অরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম এবং তাদের সাথে সংশ্লিষ্টদের। ব্যাংক হিসেবের তথ্য চেয়ে বিভিন্ন ব্যাংকে চিঠি পাঠিয়েছে এনবিআর-এর সিআইসি। পাশাপাশি পুঁজিবাজারে বিনিয়োগের তথ্য পেতে যোগাযোগ শুরু করেছে এনবিআর-এর কেন্দ্রীয় গোয়েন্দা সেল। সঞ্চয় অধিদপ্তরকেও তাদের স্বার্থ সংশ্লিষ্ট তথ্য সরবরাহ করতে বলা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে 50টিরও বেশি বোট ফেনী আর নোয়াখালীতে গেছে। সারাদিনে আরও 200 বোট যাবে বলে জানিয়েছেন সমন্বয়করা। এছাড়া সারাদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে চলছে ত্রাণ সংগ্রহ কার্যক্রম। সকালে টিএসসির সামনে শুকনা খাবার যেমন মুড়ি, চিড়া, বিস্কুট, শিশু খাদ্য, বিশুদ্ধ পানি, জামা কাপড়, ওষুধসহ নানা কিছু জমা পড়ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ত্রাণ দিতে টিএসসিতে যাচ্ছেন। অনেকে আবার নগদ টাকাও দিচ্ছেন। সমন্বয়করা জানান, পানিবন্দী মানুষের পাশে সামর্থ্যবানদের এগিয়ে আসা দরকার। শিক্ষার্থীরা তাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে। ত্রাণ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টিম বিভিন্ন এলাকায় যাচ্ছে। রাজধানী থেকে রওনা দেওয়া শিক্ষার্থীদের প্রথম টিম এরই মধ্যে পৌঁছে গেছে ফেনীতে। তীব্র পানির স্রোতে সেখানে কাজ করতেও বেগ পেতে হচ্ছে শিক্ষার্থীদের। বেসরকারি প্রতিষ্ঠানকেও দুর্যোগ মোকাবেলায় পাশে দাঁড়ানোর আহ্বান জানান সমন্বয়করা। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জেলা বন্যায় প্লাবিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা সেখানে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য আমাদের জায়গা থেকে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যেতে থাকি। দর্শক, এই বিষয়ে আরও জানবো, আমার সহকর্মী হাসিবুল করিম সেখানে রয়েছেন। হাসিব, শিক্ষার্থীদের ত্রাণ সহায়তা কার্যক্রম সম্পর্কে আমাদেরকে জানাবেন বিস্তারিত।
ইসরাত, এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। এখানে কিন্তু আপনি ইতিমধ্যেই জানেন যে সকাল থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে গণত্রাণ কর্মসূচি চলছে। তাদের সাথে আমরা কথা বলেছি, যেমনটি জানতে পেরেছি তারা কিন্তু বেশ ভালোই সাড়া পাচ্ছেন সাধারণ মানুষদের কাছ থেকে। ইতিমধ্যেই আপনি দেখতেও পাবেন যে এখানে শুকনা খাবার থেকে শুরু করে চিড়া, মুড়ি, বিস্কিট কিন্তু বেশ ভালোই তারা সংগ্রহ করতে পেরেছেন। এছাড়াও তাদের শিক্ষার্থীদের সাথে কথা বলে আমরা যতটুকু জানতে পেরেছি যে তাদের কিছু জিনিসের কিছুটা অভাব রয়েছে, যেমন লাইফ জ্যাকেট, স্যানিটারি ন্যাপকিন, বাচ্চাদের খাবার, বিশুদ্ধ পানির ট্যাবলেট, রেইনকোট, এই কিছু জিনিসের তাদের সংকট তারা দেখতে পাচ্ছেন। তারা মানুষদের আহ্বান জানাচ্ছেন তারা যেন এই জিনিসগুলো তাদেরকে বেশি করে ত্রাণ দিয়ে সাহায্য করে। এছাড়াও যেমনটি দেখা যাচ্ছে এর আগে দুইটি টিম কিন্তু ফেনীর উদ্দেশ্যে রওনা দিয়েছে, তারা ইতিমধ্যে পৌঁছেছে এমনটি জানিয়েছেন তারা। এবং আমরা জানতে পেরেছি বিকেলের দিকেও একটি টিম কিন্তু আসলে ফেনীর উদ্দেশ্যে রওনা দিবে। ইসরাত, ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল যমুনা নিউজে।